পুরীতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আপনাদের জন্য ইনফরমেশান গ্যাদার করছি। কমিউনিটি পোস্টে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন হোটেল থাকে যেখানে আমি খেতে চাই, তো আপনারা বিভিন্ন হোটেলের নাম বলেছিলেন, সে যেমন 13 পার্বণ বা আরও আরেক কিছু বিদেশ ঘর কি সং অফ বেঙ্গল ইত্যাদি, কস্তুরি। তার আগে একটু দেখাই, এই গরমের মধ্যেও জাস্ট ঘেমে যাচ্ছি লিটারালি, একটু পুরী সমুদ্র সৈকতটা একটু দেখিয়ে আনি। দেখুন এই সামনে হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, হ্যাঁ, আর ওইদিকে হচ্ছে পুরী হোটেল, যার ভিডিও আপনারা খুব পছন্দ করেছেন। চলুন একটু দেখে আনি। আগে এইগুলো ছিল না, নতুন বেশ এগুলো ব্যারিকেড দিয়ে এখানে ঝাউ গাছ পুঁতেছে, দেখতে আশা করছি খুব সুন্দর লাগবে। এখানে ঝাউ গাছের জঙ্গল হয়ে গেলে আরও সুন্দর লাগবে। আর পুরীর আমি এই বিচ সাইডে এলে আমার দু একটা জিনিস মিসিং লাগে, সেটা হচ্ছে আরও বেশি এখানে স্পোর্টস অ্যাক্টিভিটি দরকার আমার মনে হয়। ওয়াটার স্পোর্টসের যদি হতো না দারুণ, আসলে ঢেউ এত তো মানে আমার মনে হয় সেটা হয়তো এই কারণে কম। প্যারাসাইক্লিং ইত্যাদি যদি হতো একদম মানে টপ ক্লাস হতো। যে জায়গায় জগন্নাথ দেব বসবাস করে সেই জায়গায় কিছু কম থাকলেও কোনো অসুবিধা নেই, সব পূরণীয়। ওহ সত্যি, যতই সমুদ্র দেখি এখানে ওখানে, এর মতন ভাইবস কোথাও নেই। এরকম সমুদ্রটাকে দেখে ভালো না বেশি কেউ পারে। আমিও ভালোবাসি সমুদ্র, পাহাড় একটু বেশি, কিন্তু পুরীর সমুদ্র একদিকে আর বাদ বাকি সব অন্যদিকে। এখানে এসে ঘামও হচ্ছে, গরমও লাগছে, ঠান্ডাও লাগছে, আর এরকম স্রোত দেখছি, কি দুর্দান্ত নয় লাগছে। কেমন লাগছে বলুন, একবার তো কমেন্ট করুন এই ইউটিউবারের জন্য। তাহলে সমুদ্র এখানে এনজয় করলাম। এবার দুপুরবেলার খিদে পেয়েছে, খাবার সন্ধানে যাই, দেখি কোনটা ভালো হয়, এবং আপনাদের মতামতটাও আমি কিন্তু মাথায় রাখবো। শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও তুলে ধরবো। আর অনেক ধন্যবাদ আপনাদের এই বিভিন্ন মতামতগুলো। এই মতামতগুলোই আমার এই ইউটিউব জার্নির অন্যতম সম্পদ। প্লিজ মতামত দেওয়া বন্ধ করবেন না, এবং আপনাদের এই মন্তব্য বা কমেন্টসগুলোই আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। চলুন আগে বেশি না কথা বলে যাই, দেখি খাবার কি আছে। দেখুন, প্রথম যে খাবার জায়গা আপনারা দু একজন রেকমেন্ড করেছিলেন সেটা হচ্ছে ভজরি বান্না। আর ভজরি বান্নার জায়গাটা একটু বলে দিই কোথায়। এই যে পুরী হোটেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরী হোটেল, আর এই পাশ দিয়ে একটা গড়ি চলে যাচ্ছে পুরী হোটেলের পরে, ঠিক আছে, টুয়ার্ডস এইদিকে যেতে, মানে বালানন্দ আশ্রম যে আছে সেখানে যেতে এই দিকে। তো একটু দেখিয়ে আনি আপনাদের। এখানে পেয়ে গেছি সপ্তপদী একটা আছে, ওখানে একটা আছে 5 ফোড়ন, একটু এখানে পেয়েছি 5 ফোড়ন। আর এই হচ্ছে ভজরি মান্না, এইদিকে আছে ভজরি মান্না। তো এখানে 3টে বাঙালি কুজিন রেস্টুরেন্ট আছে। আমি একটু আগে ওটাতে মেনু কার্ডটা দেখেছিলাম, যেটা ভিডিও করাটা পসিবল হয়নি, আর উচিত বলে আমি মনে করি না। সেটা আমার কাছে অনেকটা এক্সপেন্সিভ লেগেছে। হয়তো অন্য সময় খেতেও পারি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমি একা এক্সপেন্সিভ লাগছে। যদি আমার ফ্যামিলি হতো আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো আমি একা আমার ক্ষেত্রে একটু বেশি লাগছে। তো এটা জাস্ট একটা আপনাদের তুলে ধরলাম যে এইগুলো আছে, যার যেরকম ক্ষমতা বা সামর্থ্য সে সেখানে যেতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। আমি এখান থেকে চলে যাচ্ছি যে স্বর্গদ্বার যে মহাপ্রভু স্ট্যাচু আছে সেই দিকে। চলো দেখুন, আমি এদিক দিয়ে বাইক চালিয়ে চলে এলাম, এই সাইড দিয়ে বাইক চালিয়ে চলে এলাম। আর সামনে হচ্ছে মহাপ্রভু স্ট্যাচু, সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট, আর পাশে হচ্ছে কস্তুরি সোনালী হোটেলের নিচে, কস্তুরি আর কোয়ালিটি ওয়ালস, আর তার পাশে হচ্ছে সং অফ বেঙ্গল। আর এখানে আমি মেনু কার্ডটা দেখলাম জাস্ট ভেতরে গিয়ে, এটা বেশ এক্সপেন্সিভ আমার কাছে। একা বলে আমি এমন না যে এখানে খেতে পারবো না, কিন্তু একা আমার কাছে প্রচণ্ড গায়ে লাগছে। আর আমি যদি আমার ফ্যামিলির সঙ্গে থাকতাম হয়তো এটা বেয়ার করতাম, কারণ আমি অনেক জিনিস যে পরিমাণ দেয়, হয়তো দামটাও দেয় সেরকম পরিমাণও দেয়, অতটা আমি খেতে পারবো না। তো কিন্তু কোয়ালিটি আমি শুনেছি খুব ভালো, বিশেষ করে সং অফ বেঙ্গলের আপনারা তো কোয়ালিটি বলেছেন বেশ ভালো, একজন বলেছেন। কস্তুরির সম্বন্ধে তবু নেগেটিভ আমার কাছে কমেন্ট এসছে। মোটামুটি এর অবস্থানও আপনাদের জানাচ্ছি এই ব্লগের মাধ্যমে, ঠিক আছে। জাস্ট একটা ব্লগ অন্যরকম করার চেষ্টা করছি। চলুন আগে যাই, দেখি কি আছে। এখানে যে মহাপ্রভু স্ট্যাচু আছে, এদিকে হোটেল নীলাচল। আমরা কি করছি, এই দিকে চলে যাচ্ছি, এই দিকে সোজা যাচ্ছি, ওই দিকে ঢুকছি না, এই দিকে দেখি কোনো বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট আছে কিনা, একটু এগিয়ে চলি। চলুন। হ্যাঁ, আমাকে অনেকে স্বাদে আহ্লাদে বা ষোলোওয়ালা বাঙালি রেকমেন্ড করেছে। ষোলোওয়ালা বাঙালি তো আমি যাবো না, দার্জিলিংয়ে গিয়ে আমার খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি। সেবার আমি দার্জিলিংয়ে মাটনের মধ্যে আমি পেয়েছিলাম হচ্ছে 800 লাখ,
ষোলোআনা বাঙালিতে, যাই হোক। আর এবার এখানে গেলাম সাদে আল্লাতে, তো তাদের মেনু কার্ডটা দেখলাম হায়ার সাইড। যেমন ধরুন মাটন হচ্ছে প্রায় 350 টাকা 3 পিস, হয়তো ভালো রেস্টুরেন্টে এরকমই দাম। হায়ার সাইড কেন বলছি, হয়তো টেস্ট ওয়াইজ বা পোর্শন ওয়াইজ বেশি হবে। আমি আবার বলছি, আমি একা বলে আমি অতটা পোর্শন আমি খেতে পারবো না, আর সেটা আমার স্বাস্থ্যের পক্ষেও ঠিক হবে না। তাহলে আমি এই দুটোকে ছেড়ে গেলাম। হয়তো সাদে আল্লাতে হয়তো রেকমেন্ডেড হতে পারে, যারা খেয়েছেন অবশ্যই বলবেন কমেন্টে, ভিডিওতে অবশ্যই বলবেন। আমি খাইনি মানে যে সেটা যে খারাপ ভালো হবে না সেটা তো নয়, ভালো হতেই পারে। তো চলুন এবার 13 পার্বণের দিকে যাওয়া যাক। আর বিদেশ ঘরে দামটা দেখলাম, দাম ঠিকঠাক থাকছে। এবং আমি জিজ্ঞেস করলাম মটন কষা 350 টাকা বললো, 6 পিস দেবে, এই হচ্ছে দাম। সর্ষে ইলিশ দেখলাম কত 300 350 টাকা, ঠিকঠাক দাম একদম। এবং প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে ওভার ক্রাউডেড। এখানে ব্লগ বানানো বেশ অসম্ভব। খাবার দাবার হয়তো ভালো, সেই জন্য এত ভিড়। ভিড়টাই বলে দিচ্ছে এখানকার খাবার দাবারের মান খাত। একজন দুজন হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু ভিড় ভালোই। এবার 13 পার্বণে গিয়ে দেখি, আশা করছি ওখানে প্রচণ্ড ভিড় হবে। 13 পার্বণ হোটেলে এসেছি, টেবিল খালি পাচ্ছি না, ব্লগ কী করবো। এখানে আমাদের বৃহত্তর পরিবারের একজন সদস্যকে পেয়ে গেছি, তো ওনারা রেকমেন্ড করছেন যে কচি পাঠার ঝোলটা বললেন, তাই তো? দাদারা এসছে, দাদা নামটা একটু বলুন। অরিন্দম মিত্র ওনার ফ্যামিলি নিয়ে এসছে, খুব ভালো। তো বৌদি আমাকে বললেন যে কচি পাটার ঝোলটা অবশ্যই ট্রাই করতে, আর সব মোটামুটি ঠিক আছে। বাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঘরোয়া রান্না, থ্যাংক ইউ। তো দেখা যাক কী বলি। আচ্ছা বসতে দেখুন, আমি বসে গেছি 13 পার্বণ যে রেস্টুরেন্ট আছে সেখানে। মোটামুটি একটা আপনাদের ধারণা দিয়ে দিই কীরকম দাম। ভেজ থালি 105 টাকা থেকে শুরু, আর মাটন থালি 220, আর ক্র্যাব থালি হচ্ছে 195। আমি আলাদা করে নিরামিষ থালি নিচ্ছি, আর সঙ্গে নেবো হচ্ছে মাটন কচি পাটার ঝোল। আমাকে এখানে আমাদের বৃহত্তর পরিবারের একজন রেকমেন্ড করলো, আর আপনাদের অনেকেই আমাদের মাটন নেওয়ার জন্য বলেছিলেন। আমি অর্ডার করেছি নিরামিষ থালি, আর হচ্ছে একটা হচ্ছে কচি পাঁঠার ঝোল। আগে দেখায় নিরামিষ থালিতে কী দিয়েছে। আচ্ছা দেখুন, ভাত দিয়েছে, শুক্তো দিয়েছে, চাটনি আছে, ডাল, আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা। আর মাটনটা আমি আলাদা করে অর্ডার করেছি, সেটা তো কচি পাঠার জন্য আমি বললাম। এইটা 315 টাকা লেগেছে। এটা আমাকে বলো 4 পিস মাটন আছে, আর একটা বাস বড় একটা আলু দিয়েছে। জাস্ট শুরু করি। প্রথমে নিয়েছে শুক্তো, কাঁচকলা দিয়েছে। শুক্তোটা বেশ ভালো করেছে, শুক্তোটা গ্রেভি করেছে, মানে জলীয় উপাদান কম, থকথকে ব্যাপারটা বেশি, বেশ ভালো, খুব ভালো, টপ ক্লাস। শুক্তোটা দারুণ লেগেছে। তবে এদের চালটা যেটা দিয়েছে সেটা হচ্ছে একটু মানে মিনিকেট চাল, সেটা সরু বাসমতি নয় কিন্তু। আচ্ছা এবার ডাল নিন, এই যে ডাল। আর ডালটা কী ডাল, ডাল সবসময় খাওয়ার আগে একটু আমি একটু চুমুক দিয়ে দেখি ডালটা কেমন। মুগ ডাল, কিন্তু ডালটার মধ্যে নুন বেশি লাগছে আমার, ডালটা অত ভালো লাগছে না আমার, অর্ডিনারি। আলু ভাজা খেয়ে দেখি, আলু ভাজা ঠিক আছে, আলু ভাজার মধ্যে কোনো তেল চিটে কোনো গন্ধ বেরোচ্ছে না, কিন্তু ডালটা ভালো না, আপ টু দ্য মার্ক নয়। এবার আলু পোস্ত অ্যাভারেজ, অত ভালো লাগছে না আমার। শুক্তোটা দারুণ ছিল, ডালটা আর পোস্তটা আমার ভালো লাগেনি জাস্ট। আচ্ছা এবার কচি পাঁঠার ঝোল, এই দেখুন কত বড় আলু দিয়েছি, এই যে। আচ্ছা এটা মাটন দেখি, এই পিস দিয়েছে দেখুন, এই পিস, একটা নাল্লি পিস দিয়েছে, এই পিস, আর এই 4 পিস, খুব বড় পিস না, ঠিকঠাক। এই দেখি কচি পাঁঠার ঝোল, ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আবার একটা দারুণ, থ্যাংক ইউ আপনাদের, যারা আপনাকে মটনের জন্য রেকমেন্ড করেছিলেন। এবং এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল, যিনি একটা বললেন খুব ভালো খেতে মটনটা। এটা আলুটা খেয়ে দেখি, দারুণ আলুটাও, প্রত্যেকটা মশলা মটনের মধ্যে নিখুঁতভাবে পড়েছে, আর একটা মটনের ঘ্রাণ বেরোচ্ছে ঝোল থেকে,
দারুণ। একটা মাংসটা দেখে নরম কিনা, একদম নরম। এই দেখুন, একটু খেয়ে দেখি। ফ্রেশ, দারুণ মটনটা, হাইলি রেকমেন্ডেড। ঝোলটা খুবই সুস্বাদু, খুব খুব ভালো। ভেবেছিলাম মাছ নেবো, তো নিইনি, ভালো করেছি, মাছ খেতে পারতাম না। মটনে আলু না দিলে আমার ভালো লাগে না ঠিক। জানি না পাবো কি না। পেয়েছি। ছোটোবেলায় যখন এটা টানলে বেরোতো না, তখন আমি কী করতাম, এটাকে এরকম করতাম, এরকম। এখনও করি, কিন্তু এখন তো বেরিয়ে গেছে। যখন বেরোয় না তখন এরকম করি, এরকম করি। আমার মতন কে করেন একটু বলবেন তো। ওটা খেতে খুব ভালো লাগে আমার। চাটনিটা দারুণ করেছে, আমি দেখাতে ভুলে গেলাম, বেশ ভালো। আমি 13 পার্বণে খেলাম, আর সৌভিক আমাকে সব কিছু সার্ভ করেছে। তো সৌভিক আমাদের বর্ধমানের ছেলে, 3 মাস হয়েছে। থ্যাংক ইউ সৌভিক, থ্যাংক ইউ। ওকে। যাই হোক, আমার যেটা বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে মাটনটা আর শুক্তোটা, বাদ বাকি সব কিছু খাবার অর্ডিনারি লেগেছে। কিন্তু এখানকার ক্রেজ বেশ ক্রেজ, কিন্তু পরবর্তীকালে খাওয়ার ইচ্ছা রইল। আমি হতাশ নই। যাই হোক, 13 পার্বণ সম্বন্ধে যদি একটা ভার্ডিক্ট দিতে হয়, মাটনটা হাইলি রেকমেন্ডেড, দুর্দান্ত। শুক্তোটা তো অবশ্যই পাবে নিরামিষ থালির সঙ্গে, আর সব মোটামুটি ঠিকঠাক। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার যে স্টাফরা আছে তাদের বিহেভিয়ার দারুণ। তারা একটু অধৈর্য হচ্ছে না, দুর্দান্ত সার্ভিস। এসি পুরো চিল, মানে এত গরমের মধ্যে, এত ভিড়ের মধ্যে এসি ঠিকঠাক কাজ করছে। এবং যিনি ওনার আছেন তার ব্যবহারও খুব ভালো, অ্যাম্বিয়েন্স দারুণ। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওই দুটো পদ আমি যেতে খেয়েছি, হয়তো অন্যরা কেউ খেয়ে থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমার ওই দুটো পদ টপ ক্লাস লেগেছে। 13 পার্বণ থেকে জাস্ট খেয়ে দেবেন, এবার একটু রেস্ট টিপ। তারপরে বিকেলবেলা কোথায় খাওয়া দাওয়া করবো বা কী করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি মৌরি চেবাচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে। পরে কথা হচ্ছে আবার। 4:40 বাজে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম, আর এবার যাচ্ছি একটু মন্দিরের কাছে। রথ তৈরি হচ্ছে, একটু আপনাদের এই ভিডিওর সাহায্যে তুলে ধরি। চলুন যাওয়া যাক। আর আমি তো স্কুটিতে আছি। সাধারণত এখান থেকে মন্দির যেতে 50 টাকা 100 টাকা যে যা বলছে বলুক, ও একটু দাম দর করে নেবেন। আর এখান থেকে মন্দির বেশি দূরে না, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে। আমি তো হেলমেট পরে নেই, এখানে হেলমেট সেরকম লাগে না, তো আমি ক্যামেরার সাথে দেখাতে পারছি না। একদম ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন। জয় জগন্নাথ। দেখুন পুরীর সেই জগন্নাথ মন্দিরের সামনে, আর সামনেই হচ্ছে পশ্চিমা দুয়ার। আর আমি এখানে আমার স্কুটিটাকে পার্ক করেছি। আর এই দাদা আমাকে বললেন যে আপনি এইখানে পার্ক করবেন না, আমি রথ তৈরি দেখতে যাচ্ছি। তো সেটা হচ্ছে সিংহদুয়ারের সামনে, আপনি গাড়িটাকে ওই দিকে নিয়ে যান, ওই দিকে নিয়ে গিয়ে পার্ক করুন, আর ওই দিক দিয়ে সিংহদুয়ার কাছাকাছি। আর করিডোরটা নতুন করেছে, দুর্দান্ত। আচ্ছা, আগে আমি সিংহদুয়ারের কাছে গাড়িটা পার্ক করি, তারপর বাদবাকি কথা হচ্ছে। আমি এখন সিংহদুয়ারের দিকে যাচ্ছি, আর পশ্চিম দুয়ারের কাছে বাইকটা পার্ক করলাম, যেখানে আমি দেখালাম। আর এই যে জগন্নাথ দেবের মন্দির। এরপর আমি পৌঁছে গেলাম সিংহদুয়ারের কাছে, যেখানে পৌঁছে আমি প্রথমে লক্ষ্য করলাম সেখানে মন্দির অথরিটি কর্তৃক মোবাইল, জুতো, ব্যাগ ইত্যাদি রাখার ব্যবস্থা আছে। এরপর কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল 3টি নির্মীয়মান রথ। আচ্ছা দেখুন, আমি এখন যে রথের সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নন্দী ঘোষ, যেটা জগন্নাথ দেবের নিজের রথ, যেটা তৈরি হচ্ছে, সবে অল্প অল্প কালারিং হয়েছে। আর এই রথে চাকার সংখ্যা হচ্ছে 16টা। এখানে 4টে, এখানে 4টে, এই দিকে 4টে, আর ওই পেছন দিকে 4টে, টোটাল 16টা চাকা আছে। আর এখানে হাইট জিজ্ঞেস করলাম, যে হাইট মোটামুটি বললো 53 ফুটের কাছাকাছি নন্দী ঘোষের। আর এই দেখুন কালারিং করছে, এরা প্রচণ্ড ব্যস্ত। তো তোমরা কতক্ষণ কাজ করো? 12 ঘন্টা। আচ্ছা, জগন্নাথ দেবের রথ দেখে চলে এলাম। এবার হচ্ছে দেবদলন রথ, যেটাতে সুভদ্রা দেবী উঠবে। আচ্ছা, এই দেখুন, একবার আগে রথটা দেখাই আপনাদের। আচ্ছা, আমরা সুভদ্রা দেবীর যে রথ আছে তার সামনে দাঁড়িয়েছি। এখানে চাকা আছে 12টা, তাই তো বললেন? 12টা, আর বিভিন্ন ডিজাইন করা হচ্ছে, দেখতে পাচ্ছি এখনো রং করা হয়নি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন দাদারা কত পরিশ্রম করছে এই রথ
12 ঘন্টা করে ডিউটি করছে প্রতিদিন, সকাল 8টা থেকে রাত্রি 8টা। বলরাম দেবের যে রথ আছে সেটাতে 14টা চাকা আছে। এই দেখুন কি সুন্দর করছে, সুন্দর। দেখুন একটা জিনিস আপনার দেখা যায়, এই যে জিনিসটা যে তৈরি হয়েছে রথের ওপরে বসবে, সেটা কার সঙ্গে মিল হয়েছে? ওই যে মন্দির আছে না, মন্দির দেখুন, এই যে মন্দিরের ওপরে দেখুন যেটা আছে এইটার সঙ্গে মিল করে কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা জিজ্ঞেস করলাম কি কাঠ দিয়ে তৈরি হয়েছে এটা, সেটা বললো ওই শিমলি, মহি ইত্যাদি কাঠ দিয়ে তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি দাদাদের জিজ্ঞেস করলাম যে এখানে কত লোক কাজ করছে, বলছে প্রায় 250-300 জন লোক এইখানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কাজ করে চলেছে। আর এই গরমের মধ্যে তাদের গরম রোধ করার জন্য এইখানে দেখুন ছায়া হয়েছে। কি পাতার ছায়া আছে? হোগলা, আচ্ছা। এখানে হ্যাঁ, ও এখানে দেখুন ছায়া, একদম ছাউনি দেওয়া হয়েছে তারা যাতে গরমের মধ্যে অসুবিধা না হয়। এবং ওখানে দেখতে পাচ্ছি কুলারও দেওয়া হয়েছে, কুলারও দিয়েছে, পাখার ব্যবস্থাও করা আছে। যে পরিমাণ কাঠ দিয়ে রথ তৈরি হয়, সেই উৎসব শেষ হওয়ার পর রথের সেই কাঠ দিয়ে মন্দিরে জগন্নাথ দেবের ভোগ তৈরির জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটা আপনাদের সঙ্গে তুলে ধরা, সেটা হচ্ছে এই রথ, এই দেখতে পাচ্ছেন 3টে রথ, এই তৈরি হয়ে গেলে এই সোজাসুজি চলে যাবে মাসির বাড়ি, যেটা এখান থেকে 3 কিলোমিটার দূর। আর এই দাদারা বলছেন রথের দিন মোটামুটি 15 থেকে 20 লাখ বা তার বেশি লোকেরও সমাগম হবে এই রাস্তা জুড়ে। তার মানে কি প্রকাণ্ড যে মানে রূপ নিতে চলেছে এই রাস্তা, এখন বোঝা যায় না। হ্যাঁ সত্যি আমরা টিভিতে দেখি, বুঝতে পারি না, এখানে আসলে বোঝা যাচ্ছে যে কি কর্মকাণ্ড চলছে। হঠাৎ জয়ধ্বনির আওয়াজ পেলাম, তারপর পরন্ত বিকেলে মন্দিরের দিকে তাকিয়ে দেখি ধ্বজা পরিবর্তনের কর্মসূচি শুরু হয়ে গেল। আচ্ছা, এই দৃশ্যেরও সাক্ষী হতে চলেছে। আমি এতবার পুরী এসেছি, কোনোদিন ধ্বজা পরিবর্তন দেখিনি। আচ্ছা চলুন এটাও দেখে নিই। এই দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে, জীবনে প্রথমবার দেখছি, প্রথমবার। দেখুন ধ্বজা লাগিয়ে দিয়েছে, ধ্বজা লাগিয়ে দিয়েছে। আর এই প্রসেসটা প্রায় আধ ঘন্টার। 5:30, 5:40 উঠেছে, 5:35 সরি, এখন প্রায় 6টা বাজতে চললো। জয় জগন্নাথ। যাই হোক, সন্ধেবেলা ঘুরে গেলাম, মন্দির চত্বর ঘুরে গেলাম। এবার একটু খাওয়া দাওয়া করবো, এবার একটা জায়গায় স্ন্যাক্স খাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। সান্ধ্য স্ন্যাক্সে এর থেকে ভালো জায়গা হয়তো পুরীতে নেই, যদি থাকে তো আপনারা কমেন্টের সাহায্যে জানাবেন। আমার তো মিত্র ক্যাফে সান্ধ্য স্ন্যাক্সের জন্য বেশ ভালো লাগে, বিশেষ করে এদের ফিশ ফ্রাইটা। চলুন এখানে প্রবেশ করা যাক। আমি উল্টো দিক দিয়ে ঢুকছি, আমি বাইকটা ওইদিকে রেখেছি। আচ্ছা, মিত্র ক্যাফেতে আসলে এদের যে স্টার্টার বা সান্ধ্য স্ন্যাক্সগুলো যেগুলো আমার ভালো লাগে সেগুলো একটু আপনাদের দেখাই। দেখুন ফিশ ফ্রাই 145 টাকা, ফিশ ডায়মন্ড ফ্রাই 220 টাকা। এইটা আমি অর্ডার করেছি, এটা আমার খুব চিরকালীন ফেভারিট। ওনারা আরও একটা দুটো বলছিলেন আমাকে, জাস্ট একটু দেখাই যেটা বলছিলেন। ওনারা আমাকে বলছিল এই তন্দুরি ভেটকি বা তন্দুরি প্রনটা নিতে, যেটা 345 আর 480। তো আমি এতটা আমি খেতে পারবো না, আমি পক্ষে এটা আরও 1-2 জন থাকলে সঙ্গে এটা আমি অর্ডার করতাম। তো এটা খুব ইচ্ছা ছিল, এটা নতুন আইটেম এটা করেছেন তন্দুরি ভেটকি হোল এটা। আচ্ছা, এটা ডায়মন্ড ফ্রাই, স্যালাড দিয়েছে আর কাসন্দি। আমি হাত দিয়েই খাবো, আমি এই কাঁটা চামচ ধরবো না, কেন দেখা ভিডিও করতে অসুবিধা হবে। জাস্ট ফ্রাইটার সাইজটা যা দেখছি দেখুন, এটা খাওয়ার পর রাত্রিবেলা আমি আর কিছু খেতে পারবো না, জাস্ট আর কিছু না। ও জাস্ট সাইজটা দেখুন, একবার দেখাই। এই হাত তাও হচ্ছে না, আরও 4 আঙুল 5 আঙুল হলে ভালো হয়। অনেক বড়, অনেক অনেক বড়।
আমি জাস্ট আমরা কামড়াই। নো ডাউট ফিশটা অরিজিনাল ভেটকি। কিন্তু কোটিংটা একটু পাতলা হলে ভালো হতো, ব্যাস আর কিছু না, এমনি ঠিকঠাক। আর ওপরে যে কোটিংটা করেছে এটা ব্রেড ক্রাম্পস, এটা কিন্তু বিস্কুটের গুণা। আপনারা অনেকটা মিত্র ক্যাফের অ্যাড্রেস সম্বন্ধে ওয়াকি বললাম, সেক্ষেত্রে বলতে পারি আমার পুরনো একটা ভিডিও আছে মিত্র ক্যাফেতে, সেখানে আমি পুরোপুরি বলে দিয়েছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা হচ্ছে ভালোভাবে বলতে গেলে হোটেল স্যুপ প্যালেস গুগলে টাইপ করলেই সেখানে তার নিচেই হচ্ছে আপনার মিত্র ক্যাফে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।